ওসমান হাদির হত্যাকারীর জামিনের যেই যেই যে ধারাবাহিকতা, নিম্ন আদালত, উচ্চ আদালত, তার জামিনে বের আসা, তার দেশ থেকে পালিয়ে যাওয়া, একটা বিক্ষুব্ধ পরিস্থিতি, আহ, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই দীপুকে হত্যা, ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে? এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত, আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত। ওসমান হাদিকে হত্যা করার পরে যে যে কথিত খুনির কথা বলা হচ্ছে, ফয়সল, সেই ফয়সল আহ, পরবর্তীতে পরের দিনই বলে দেওয়া হলো যে ফয়সল গভীর রাতে সীমান্ত ক্রস করে ভারতে ঢুকে গেছে। এবং আমরা পরবর্তীতে দেখলাম যে এটি একটু অবিশ্বাস্য যে ফয়সল খুন করেছে, তার বাসায় গেছে, জামা কাপড় পরিবর্তন করছে, মোটরসাইকেলের লাইসেন্স প্লেট পরিবর্তন করছে, অস্ত্রগুলো লুকানোর জন্য, ফেলে দেওয়ার জন্য তার বাবা মায়ের কাছে দিয়েছে। তো সব মিলিয়ে দেখা গেল যে সে খুন করার পরে কোত্থেকে কোথায় গেছে সকল তথ্য চলে আসলো, কিন্তু সে দেশের বাইরে পালিয়ে গেল। এবং ইন্টারেস্টিংলি আমি তো বলবো যে ডক্টর ইউনুস এই হাদির হত্যা হওয়ার, হাদির উপর গুলি বর্ষণের পরপরই পরপরই মানে সেদিন রাতেই 9:30-10টায় তিনি উপদেষ্টা, পুলিশ, সশস্ত্র বাহিনী, গোয়েন্দা সংস্থার সঙ্গে জরুরি বৈঠক করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে হাদির উপর হামলাকারীরা যেন দেশ ছাড়তে না পারে। এটি ছিল প্রধান উপদেষ্টার মানে একদম সকলকে ডেকে নিয়ে আদেশ দেয়া, এবং এই বৈঠকটি হয়েছে হাদি যেদিন গুলিবিদ্ধ হয়েছেন সেই শুক্রবার রাত 9:30-10টায় এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। কিন্তু পরবর্তীতে আমরা জানলাম যে হাদি নাকি ওই দিনই রাত 3টার সময় বর্ডার পার হয়ে চলে গেছেন। তো এর বাইরে ধরেন পুলিশের হাতে রেড অ্যালার্ট জারির ক্ষমতা আছে, আমাদের মাঠে কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে আছে। হাদির এই ঘটনা কিন্তু দুপুর 2:26 বা 27-এর এই ঘটনা 3টার মধ্যে কিন্তু পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়েছে, সবাই জানে। প্রত্যেকটা এজেন্সি তো বটে, প্রত্যেকটা সাধারণ মানুষ জানে, যার কাছে একটা সাধারণ মোবাইলের এক্সেস ছিল সেও জানে যে হাদি গুলিবিদ্ধ হয়েছেন। তো এরপরে যে একটা স্ট্যান্ডার্ড প্রসিডিউর আছে না, আরেকটা প্রসিডিউর যে রেড অ্যালার্ট জারি করা, প্রত্যেকটা জায়গায় ব্লক রেড দেয়া, রাস্তাঘাটে তল্লাশি চৌকি বসানো, সীমান্তে রেড অ্যালার্ট দেয়া, সীমান্তের যে জায়গাগুলো দিয়ে মানুষ পালিয়ে যায় গোপনে সেই জায়গাগুলোকে সুরক্ষিত করা, এই সব কিছু। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে কোনো ধরনের কোনো এসওপিও মানা হয়নি, রেড অ্যালার্টও দেওয়া হয়নি, কিছুই হয়নি। ওসমান হাদির এই হত্যাকারীর জামিনের যেই যেই যে ধারাবাহিকতা, নিম্ন আদালত, উচ্চ আদালত, তার জামিনে বের আসা, তার দেশ থেকে পালিয়ে যাওয়া, একটা বিক্ষুব্ধ পরিস্থিতি, ভাঙচুর, অগ্নিসংযোগ, এই দীপুকে হত্যা, ফয়সলকে ভারতে পালিয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে আপনারা কি বুঝতে পারছেন যে এখানে একটা রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপার আছে? এই রাষ্ট্রীয় ষড়যন্ত্রের সাথে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুক্ত, আমাদের আইন মন্ত্রণালয় যুক্ত, আমাদের গোয়েন্দা সংস্থা যুক্ত, আমাদের পুলিশের একটা, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এগুলো সব চলে আসে, বিজিবি যুক্ত এবং সেনাবাহিনীও যুক্ত। কারণ এমন একটি ঘটনা ঘটার পরে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল তারা আসলে কার্যত কেউ কোনো পদক্ষেপ নেন নাই। বাংলাদেশে যে সামনে একটি নির্বাচন আসছে, সে নির্বাচনকে বানচাল করার জন্য, একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে। এবং আমি তো বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু ঘটনার দিন রাতেই প্রথম যে কথাটি বলেছেন, তিনি বলেছেন যে অপরাধী যেন পালিয়ে যেতে না পারে, হামলাকারী যেন পালিয়ে যেতে না পারে। এখন ডক্টর ইউনুসের এই আদেশ যদি এরা না মানেন তাহলে কার কি করার আছে? ডক্টর ইউনুস কি করতে পারেন? আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা, সে তো লেফটেন্যান্ট জেনারেল, তার মানে একটা বোধ বুদ্ধির কোন পর্যায়ে যে পৌঁছেছে আপনারা দেখেন। যে আসিফ নজরুলরা কি বিচার বিভাগের কি সংস্কার করছে, কিভাবে জামিন হয়, কিভাবে ছাড়া পায়, মানে এসব কাব্য করে লাভ আছে আসিফ নজরুল? যে আপনি বসে বসে কলাম লিখবেন, এখন আইন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বসে বসে কলাম লিখবেন, প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে বলবেন যে দালালরা প্রবাসীদের খুব সর্বনাশ করে দিচ্ছে। তো আপনি কি শিখতেছেন বসে বসে? আপনার কাজটা কি? আপনার কাজটা এগুলো নিয়ন্ত্রণ করা।
আপনি না পারলে ভাই বিদায় হন, না পারলে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না, কারোর জন্যই কোনো কিছুই, অর্থাৎ অ্যাবসলিউট না এই পৃথিবীতে। আমি আজকে আছি কালকে থাকবো না, আপনি আজকে আছেন কালকে থাকবেন না, পৃথিবী থেমে থাকবে না, পৃথিবী পৃথিবীর মতো চলবে। হাসিনার এত দুর্দান্ত প্রতাপে শাসন করছে, পালিয়ে গেছে না, টিকে থাকতে পারছে, সে আর ফিরে আসতে পারবে? মনে তো হয় না। তো সবকিছু মিলিয়ে এই যে একটি রাষ্ট্রীয় পরিকল্পনা, এই পরিকল্পনার মুখোশ উন্মোচন করবে কে? কারণ উপদেষ্টা পরিষদের একটা অংশ, পুলিশের একটা অংশ, বিজেপির একটা অংশ, গোয়েন্দা সংস্থার একটা অংশ, সবাই এর সঙ্গে যুক্ত। এবং আপনারা জানেন যে হাদির মৃত্যু সংবাদ, আমরা সবাই মানসিকভাবে প্রস্তুত ছিলাম, কিন্তু হাদির মৃত্যু সংবাদ আসার পরবর্তী কি কি প্রতিক্রিয়া হতে পারে, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ কিন্তু এমন একটা রিপোর্ট এই ডিক্লারেশনের কমপক্ষে 3 দিন আগে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সব জায়গায় পৌঁছে দিয়েছে বলে আমি বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হয়েছি। এবং তারা বলেছে যে এই জায়গাগুলোয় আমাদেরকে স্পেশাল প্রোটেকশনের ব্যবস্থা করতে হবে। তারপরে কেন করা হয় নাই? সরকারের মধ্যে একটা অংশ চাচ্ছে যে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হোক, একটা অরাজক পরিস্থিতি তৈরি হোক, যেন নির্বাচন পিছিয়ে যায়, যেন একটা বেহাল অবস্থা লাগে, ভারতের সাথে একটা ভেজাল লাগানো, এমন একটা টানাপোড়েন সৃষ্টি করা যেন দেশ অন্যদিকে টার্ন করে, এই জাতীয়। অর্থাৎ দেখেন দর্শক, 10,000 মাইল দূর থেকে অনেক তথ্য, আহ, খুব বেশি গভীরে যাওয়ার সুযোগ আমাদের কম, আমাদের অনেকের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে, কিন্তু তারপরও ধরেন যে ধারাবাহিকতা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আশা করি আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে যে ইহা একটি রাষ্ট্রীয় পরিকল্পনা। ওসমান হাদি হত্যাটা একটি রাষ্ট্রীয় পরিকল্পনা, কারণ ওই খুনিকে বের করে আনাই হয়েছিল এমন একটি ঘটনা ঘটানোর জন্য, এবং তাকে সেই নিরাপত্তা এবং নিশ্চিত করা হয়েছিল যে তাকে পূর্ণ সহযোগিতার মাধ্যমে নিরাপদে দেশ থেকে বের করে দেয়া হবে। এই যে তার বাবা মাকে ধরছে, তার ওয়াইফকে ধরছে, তার বান্ধবীকে ধরছে, আপনি আইনের বেড়াজালে কতক্ষণ তাদেরকে আটকে রাখতে পারবেন? 3 মাস, 6 মাস, 1 বছর? কারণ তারা তো খুন করে নাই। তাদেরকে আপনি নানাভাবে বলতে পারেন তারা খুনের সহযোগী, তারা পালিয়ে যেতে সহায়তা করছে। পালিয়ে যেতে বাপ মা কি সহায়তা করবে? পালিয়ে যেতে সহায়তা করছে পুলিশ, গোয়েন্দা সংস্থা, সেনাবাহিনীর একটা অংশ, বিজিবির একটা অংশ। বিজেপির একটা ব্রিফিং শুনলাম যে ওই সীমান্তে যারা নাকি লোক পারাপার করে, তাদের একজনকে তারা শনাক্ত করে তার বাসায় অভিযান চালায়। অভিযান চালায় বিজেপির ওই অফিসার, তার বক্তব্যে বলছেন, আমরা দরজা নক করছি। দরজা নক করছে কিভাবে জানেন তো? ওগো শুনছো, দরজাটা খোলো। বলে যে আমরা দরজা বাইরে 1/2 ঘন্টা দাঁড়িয়েছিলাম, ইতিমধ্যে ওই তার স্ত্রী ওই আসামিকে ফোন করে বলে দিয়েছে পুলিশ, বিজিবি কিন্তু বাসায় চলে আসছে। তা আপনি আপনি মানে কি আপনার রং ঢং করতে যান, দরজা নক করে 1/2 ঘন্টা দাঁড়ায় থাকবেন, এর মধ্যে তার বউ ফোন করে আসামিদের সতর্ক করে দিবে? এই ট্রেনিং পাইছেন আপনারা? এগুলো আমাদেরকে শিখান, এগুলো আমাদেরকে বুঝাইতে চান, কি বুঝাইতে চান আমাদেরকে? তো দর্শক, এই হচ্ছে অবস্থা। এই আমার কাছে যা তথ্য ছিল আপনাদেরকে দিলাম, বাকিটা ভাই আপনাদের বিবেচনা। আমি বাংলাদেশের কোনো পত্রিকায় দেখছি না। এবং ইন্টারেস্টিংলি ধরেন মামলার যে চার্জশিট, সেই চার্জশিট দেওয়া হয়েছে, সেই চার্জশিট দেওয়া হয়েছে 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ 20শে ফেব্রুয়ারি আসামি জামিনে বের হয়ে গেছে। 28শে ফেব্রুয়ারি চার্জশিট দেওয়া হয়েছে, এবং চার্জশিটে কিন্তু ভালো, চার্জশিটটা খুবই ভালো। চার্জশিটে তার যে অস্ত্র, সেই অস্ত্রের ফরেন্সিকও তারা করেছেন। সে এবং ভেরি আনফর্চুনেটলি আপনি দেখেন যে নভেম্বর থেকে ফেব্রুয়ারি, এই 2 মাসের মধ্যে মামলার আয়ুও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। মামলার আয়ু পরিবর্তন না হলে হয়তো চার্জশিট আমরা আরো আগেও পেতে পারতাম। তো মামলার আয়ু এই 2 মাসের মধ্যে কেন পরিবর্তন হবে? এরকম একটা 2টি অস্ত্র সহ যে আসামি ধরা পড়লো, সেই মামলা আয়ু পরিবর্তন হয়ে গেছে। আয়ু পরিবর্তন হলে নতুন আইন দায়িত্ব নিয়ে আবার কিন্তু প্রথম থেকে শুরু করতে হয়, ঘটনাস্থল পরিদর্শন থেকে শুরু করে সকল কিছু মিলিয়ে প্রচুর সময় চলে যায়। তারপরেও আমি দেখছি যে এই যে চার্জশিট, সেই চার্জশিটে কিন্তু সেই অস্ত্রের ফরেন্সিকও করা হয়েছে, এবং মোটামুটি ভাবে এটি নিশ্চিত যে এটি ফয়সাল করিম মাসুদের ব্যবহৃত অস্ত্র, এবং সে সন্ত্রাসী। তো দর্শক, বিবেচনা আপনাদের, আমার আর কিছু বলার নেই। আমার কাছে যে তথ্যগুলো ছিল আপনাদের সামনে তুলে ধরলাম। সুশীলদের অনেক কথা শুনতে পারেন, সুশীল যাইতে এখন সরকারে বসে আছে,
বিপ্লবের আহ সঙ্গে সম্পর্কহীন কিছু ধান্দাবাজ গ্রুপ সরকারে বসে আছে, এবং তার মধ্যে আসিফ নজরুল, রেজওয়ানা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ একটা গং, মানে কি বলবো রে ভাই, ভয়ঙ্কর অবস্থা করে ফেলতেছে। তারপরে দেখেন এই যে এই যে ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে এই যে বিডিআর এর যে রিপোর্ট সাবমিট করা হয়েছে, সেই রিপোর্ট নিয়ে প্রত্যেকটা টেলিভিশন, প্রত্যেকটা পত্রিকা, প্রত্যেকটা অনলাইন মাধ্যম সোচ্চার ছিল, নানা বিশ্লেষণ হচ্ছিল, নানা কাজ হচ্ছিল। ওসমান হাদির এই হত্যায় কিন্তু সেটি সাবসাইড হয়ে গেছে, সেটি আড়ালে চলে গেছে। এবং এই বিডিআর হত্যার যে রিপোর্ট, সেই রিপোর্টের অন্যতম অভিযুক্ত বর্তমান আইজিপি, অন্যতম অভিযুক্ত বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা। আপনি কার কাছে বিচার চাইবেন? অপরাধীর কাছে বিচার চাইবেন? অপরাধী পরিস্থিতি শান্ত করবে? এই প্রথম আলো, ডেইলি স্টারের ঘটনা, ভালুকায় এই যে হিন্দু ধর্মের যে দীপু, তাকে যে পুড়িয়ে হত্যার যে হত্যা করা, এগুলোর পিছনে কি আপনি মনে করেন না যে পুলিশের কোন সংযোগ আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সংযোগ আছে? তারা একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে নিজেদেরকে রক্ষা করতে। আর খোদা বক্সের কথা কি বলবো? খোদা বক্স বোনায় ডক্টর ইউনূসের তাবিজ করছে, তাবিজ করে কালো জাদু করছে তারে। খোদা বক্সে নিয়ে এত কথা বলা হচ্ছে, খোদা বক্স তো ছাড়বে না ইউনূস। খোদা বক্সের পিএস হচ্ছে আবার বর্তমান আইজিপির মেয়ে। মানে একটা অদ্ভুত অদ্ভুত রকমের মানে পারিবারিক পরস্পর পিঠ চুলকানি পরিষদ তৈরি হয়েছে। এক গ্রুপ এনজিও, এক গ্রুপ চিটাগাং, এক গ্রুপ ওনার খাতিরের, এক গ্রুপ ওনার চাচা, এক গ্রুপ ওনার বেয়াই, এক গ্রুপ ওনার তালই, সবাই নিয়ে উনি এক ঠাট্টামশ করার শাসন চালু করছেন বিপ্লবী সরকারের নামে। বিপ্লবী সরকারের নামে মানে বিপ্লবী সরকার যেখানে হওয়ার কথা, একটা বিপ্লব পরবর্তী সরকার, এতটা ঠাট্টামশ করা দিয়ে হয়? হয় না। দর্শক, এই প্রতিটা বিষয় বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমি অন্তত আমার চ্যানেল থেকে অত্যন্ত পজিটিভলি তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যদি বুঝলেন ভালো, ওই যে বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, কিছু করার নেই। ঘটনা আরো ঘটতে থাকবে। আপনারা যদি এইসব অপরাধীদের চিহ্নিত করতে না পারেন, তাহলে আপনারাই বিপর্যস্ত হবে, আমাদের কারোরই কিছু করার থাকবে না। আমরা শুধু দর্শকের মতো বসে থাকবো, আমরা শুধু আহ হাপিত্যেশি করবো। একটা ঘটনা ঘটবে, একটা বিষয় সামনে আসবে, আমরা শুধু হাপিত্যেশ করব। এবং আমার মনে হয় যে আমাদের আরেকটু সজাগ হতে হবে। ছাত্র জনতা, বিপ্লবকে যারা সফল করেছেন, তাদেরকে আরেকটু মনোযোগী হতে হবে, আরেকটু কঠোরতার সঙ্গে পরিস্থিতিতে মাঠে অবস্থান নিতে হবে। কারণ বিপ্লবকে ব্যাহত করতে দেয়া যাবে না, নির্বাচনকে ভণ্ডুল করার যে চেষ্টা, সেটিকে ব্যাহত করতে দেয়া যাবে না। পাশাপাশি রাজনৈতিক দল বেশি বেশি মাতবরি না করে আমার মনে হয় যেন আপনাদেরও সতর্ক হওয়ার সময় আসছে। কারণ আপনাদের ব্যাপারেও রিপোর্ট কিন্তু ভালো না। আপনারা বহুত রকমের ধান্দাবাজির সঙ্গে যুক্ত, এই সরকারের সঙ্গে মিলে, এই সেনাবাহিনীর সঙ্গে মিলে, গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে। এবং আপনারা যা করছেন, আমি কাউকে ছাড় দেব না ইনশাল্লাহ।